হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখছো যে আমরা আলোচনা করছি নীতিবিদ্যা বা এথিক্স এবং এথিক্সের আজকের পার্ট 4। তোমাদের বারবার করে যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো তোমরা খাতা পেনটা রেডি রাখবে। আর পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল নেই, সেই ডে 1 থেকে বলে আসছি। তাহলে প্লিজ বারবার করে বলো না যে পিডিএফ দাও, পিডিএফ দাও। কারণ আমি জানি যে অনেকেই কেবলমাত্র পিডিএফ এর জন্যই আসে এবং আবার এমনও মানে আমার অভিজ্ঞতাতে আছে যারা এখানকার পিডিএফ গুলোকে নিয়ে তারা সেখানে আবার টাকা দিয়ে পড়াচ্ছে। মানে এখানকার ফ্রি নোটস গুলো নিয়ে তারপর তারা সেটা টাকা দিয়ে বেচে। এরকমও আমার কাছে মানে এইরকম অভিজ্ঞতাতেও আছে আমার। তো সেই ক্ষেত্রে মানে সেই জন্য আমি বেশ কিছু পিডিএফ আনঅ্যাভেলেবল করে দিয়েছি। মানে কোনোভাবে সেগুলোর অ্যাক্সেস করতে পারবে না। সিমিলারলি যারা এই ইউটিউবে সাবস্ক্রাইব করছে না তাদের জন্য কিন্তু বেশ কিছু ভিডিও আনঅ্যাভেলেবেল আছে। আর যারা সাবস্ক্রাইবার্স তাদের জন্য কিন্তু অনেকগুলি ভিডিও অ্যাভেলেবেল আছে। মানে সাবস্ক্রাইব করলে বেশি ভিডিও দেখতে পাবে, আর যে সাবস্ক্রাইব না করলে কিন্তু সেই রকম ভিডিও দেখতে পাবে না। হয়তো মাঝপথেও সেটা বন্ধ হয়েও যেতে পারে, এই রকমও কিছু করা আছে। আচ্ছা, তো যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমরা রয়েছে ইয়োর ফিলোসফি, যেটা ওয়েস্ট বেঙ্গলে কেবল এবং কেবলমাত্র ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম। দ্বিতীয় কোনো ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম নেই, বাদবাকি সমস্ত জায়গায় পেইড প্রমোশন থাকে। ইয়োর ফিলোসফি একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম এটাই। এবং এখানে আমি সঞ্জীব, আমি কিন্তু বেসিক্যালি তাদেরকেই আমি নিয়ে চলার চেষ্টা করছি যারা আর্থিক দিক থেকে পিছিয়ে, যাদের মানে যারা আর্থিক দিক দিয়ে এগিয়ে, তাদের কথা তুমি ছেড়ে দিলাম। মানে আমার টিচার একজন বলতেন, যিনি ক্লাসের প্রথম তাকে প্রথম করে তোমার মানে তুমি কোনো কিছু খুব মহান কোনো কাজ করে ফেলতে পারবে না। বরং যে পিছিয়ে আছে তাকে যদি তুমি একবার প্রথম করতে পারো তাহলে তোমার শিক্ষকতার সার্থকতা। তো আমি সেই নীতিতে বা সেই রীতিতেই বিশ্বাসী যে যারা অলরেডি টাকা দিয়ে পড়ার সামর্থ্য রয়েছে তাদেরকে আমি কখনোই টার্গেট করছি না। আমি তাদেরকে ধরছিই না, মানে আমার আলোচনার মধ্যেই তারা নেই। আমার আলোচনার কেন্দ্রে তারাই রয়েছে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে। আমি অনেক দিন থেকেই বলে আসছি এবং ইয়োর ফিলসফি যবে থেকে স্টার্ট হয়েছে আমি সেই তবে থেকেই বলে আসছি। ইয়োর ফিলসফি স্টার্ট হয়েছিল লকডাউনের সময় 2020-তে শুরু হয়েছিল। বাট ইউটিউব বা এই সমস্ত অনেক কিছু ফ্যাসিলিটিস যেগুলো শুরু হয় সেগুলো 2022 থেকে মূলত শুরু হয়। কিন্তু একটা ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলতো সেটা কিন্তু এইরকম ভাবেই কিন্তু চলতো। আচ্ছা, এ গেল ব্যক্তিগত বিষয় বা হচ্ছে যারা অনেক পুরনো ছেলেপুলে তারা জানে। আমি যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো আজকে আমরা যেটা বিষয় পড়ব সেটার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে টেরোরিজম। আর একটা যেটা দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে শাস্তি সম্পর্কীয় বিভিন্ন মতামত বা মতবাদ, সেইগুলো আমরা পড়ার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে সন্ত্রাসবাদ বা টেরোরিজম। সেটা কি? টেরোরিজম বা হচ্ছে সন্ত্রাসবাদ হচ্ছে সেই ধরনের মতবাদ যেখানে একদল মানুষ যারা বিক্ষুব্ধ হয়ে আছে, যাদের মনের মধ্যে কোনো ধরনের একটা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভকে মেটানোর জন্য তারা নানান ধরনের কার্যকলাপ করে থাকে। ঠিক আছে, এবার এই কার্যকলাপ হচ্ছে এমন পর্যায়ের যে পর্যায়ে কিন্তু তারা মানুষ হত্যা করতেও ছাড়ে না। এরকম বহু কার্যকলাপ কিন্তু আমাদের সামনে নিদর্শন হিসাবে থেকে গেছে। এবং আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, যে গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি, সেই রাষ্ট্রের সরকার কঠোর হাতে তাকে দমনও করেছে। এরকম বহু নিদর্শন কিন্তু আমাদেরই আমাদেরই রাষ্ট্রের ইতিহাসে কিন্তু আছে। অনেক উদাহরণ, রিসেন্ট অনেক ঘটনা ঘটেছে, তোমরা সবাই জানো, প্রত্যেকে জানো। তো এই ধরনের যে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদী, তার মানে তারা তো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর, ব্যক্তির মানে এক একজন ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু তারা ক্ষতিকর। সুতরাং এরা কখনোই সেই ধরনের মানুষ নয় যাদেরকে আমরা ঠিক সভ্য মানুষ বলতে পারি। ওকে, তাহলে দেখো, এদের মূল টার্গেট কি থাকে বলতো? কোনো একটা দেশের ব্যবস্থা তাদের হয়তো খারাপ লেগেছে, তাই সেই দেশটাকে তারা একটা টার্গেট করে ফেলে।
ঠিক আছে? এবং এরা অনেক সময় দেখা যায় যে কোনো এক ধর্মীয় কার্যকলাপ থেকে উঠে এসেছে। এটাও কিন্তু বেশ লক্ষ্য করা যায়। আচ্ছা, তো চলো দেখা যাক যে একদল বিক্ষুব্ধ মানুষ যখন কোনো দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তখন তাকে বলা হয় সন্ত্রাসবাদ। সরকার এক্ষেত্রে মনে করেন যেহেতু এরা আইন অমান্য করছে তাই এদেরকে শাস্তি দেওয়া উচিত। এভাবে কিন্তু একটা যুদ্ধ ঘোষণা হয়ে যায়। একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ কিন্তু এভাবেই ঘোষণা হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সন্ত্রাসবাদী কার্যকলাপ রাজনৈতিক কারণে হতে দেখা গেছে। তবে এক দায়িত্বশীল রাষ্ট্র সবসময় চেষ্টা করে সন্ত্রাসবাদকে উৎখাত করতে। যেমন আমাদের রাষ্ট্র করেছে কিছুদিন আগে অবধি তোমরা দেখেছো, চেষ্টাও করেছে। এবং অন্যান্য আরো অনেক ক্ষমতাশালী মানে আমাদের দেশের থেকেও বিশাল বড় ক্ষমতাশালী দেশ তারাও কিন্তু এই বিষয়টার উপর আলোকপাত করেছেন বা করছে, এটাও দেখা যায়। তবে আম, আচ্ছা, আ আ বেঁচে থাকার অধিকার তো সকলের আছে। এই অধিকার থেকে যদি কোনো সন্ত্রাসবাদী সংগঠন মানে যদি বঞ্চিত করে দেয়, ঠিক আছে? তাহলে কিন্তু তাহলে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। আর এইরূপ ক্রিয়াই কিন্তু যুদ্ধে পরিণত হয়। তাহলে যুদ্ধ কখন লাগছে বুঝতে পারছো নিশ্চয়ই? আগেকার দিনে আমরা দেখতাম যে রাজায়, রাজায় যুদ্ধ লাগছে। তো এরকম কথা আমরা দেখতে পেতাম। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। ঠিক আছে? এক প্রকার আতঙ্ক সৃষ্টি করে দেওয়া মানুষের মধ্যে, এক প্রকার হইচই সৃষ্টি করে দেওয়া। দেখতে হয়তো খুব ভালো মানুষের মতো, কিন্তু আদপে কিন্তু তারা মানুষ নয়। এই এই যে একটা ব্যাপার, এই বিষয়টাও কিন্তু নৈতিক আলোচনার কেন্দ্রে আসে যে এটা সঠিক নাকি ভুল। নিঃসন্দেহে একেবারে বলবো যে হ্যাঁ, এগুলো হচ্ছে ভুল, তাই না? নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে শাস্তি সম্বন্ধীয় বিভিন্ন মতবাদ, ডিফারেন্ট টাইপ অফ পানিশমেন্ট। এবার এর মধ্যে কিছু পার্ট আমরা পড়ব। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে অপরাধী স্বেচ্ছায় অপরাধমূলক কর্মে প্রবৃত্ত হয় বলে সেই কর্মের দায়ভারও তাকেই নিতে হবে। আর এক্ষেত্রে সরকার কিন্তু শাস্তির বিধান করবে। ঠিক আছে? ফ্রয়েড যদিও এই প্রসঙ্গে অবদমিত যৌন কামনা বাসনাকেই অপরাধের কারণ বলেছেন। আমি এর আগেও বলেছি ফ্রয়েডকে সাইকোসেক্সুয়াল একজন দার্শনিক, ফিলসফার বা সাইকোলজিস্ট বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আসলে ন্যায় প্রতিষ্ঠার জন্য শাস্তি বিধান একান্তই কাম্য। যদি শাস্তি না দেওয়া হয় একটা রাষ্ট্রে তাহলে সেই রাষ্ট্রে অরাজকতার সৃষ্টি হবে, মাৎস্যের ন্যায় সৃষ্টি হবে সেই রাষ্ট্র। আচ্ছা, তো শাস্তি সম্বন্ধীয় অনেকগুলো মতবাদ রয়েছে, কিন্তু তার মধ্যে আমাদের পাঠ্য রয়েছে কেবল এবং কেবল মাত্র তিনটি মতবাদ। তার মধ্যে প্রথম মতবাদ হচ্ছে প্রতিরোধাত্মক, মানে প্রতিরোধ মানে মনে করো যে কিছু একটা আসছে সেটাকে ঠেকো দেওয়া হচ্ছে, মানে একটা শিল্ড তৈরি করেছি আমি, বাইরে থেকে কোনো আঘাত আসছে সেটাকে আমি আটকানোর চেষ্টা করছি, এই রকম পর্যায়ে বা এরকম একটা ইমেজ নিজের মাথার মধ্যে রাখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। প্রতিরোধাত্মক, যাকে ইংরেজিতে প্রিভেন্টিভ বা ডিটারেন্ট থিওরিও বলা হয়, এক্ষেত্রে অপরাধীর অপরাধমূলক কর্ম থেকে বিরত রাখার জন্য শাস্তি দেওয়া হয়। এখানে শাস্তি দানকারী ব্যক্তির, মানে যিনি শাস্তি দিচ্ছেন আর কি, ধরে নাও যে একজন জাজ, ঠিক আছে, তিনি দিচ্ছেন, তো তার প্রধান উদ্দেশ্য থাকে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা যাতে ভবিষ্যতে ওই রকম কাজ আর কেউ না করে। যেমন তোমাকে ভেড়া বা ঘোড়া চুরির অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্যই হলো যাতে অন্য কেউ এই রকম চুরি না করে। সুতরাং দেখাই যাচ্ছে যে এখানে একটা লঘু অপরাধে গুরুদণ্ডকে স্বীকার করা হচ্ছে। এবং তোমাকে এটাও আমি বলে রাখি যে ক্ষেত্র বিশেষে এই প্রতিরোধাত্মক মতবাদে কিন্তু মৃত্যুও কিন্তু এখানে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে আমি রিপিট করছি, প্রতিরোধাত্মক মতবাদ যেটা আমরা পড়ছি, এই প্রতিরোধাত্মক যে শাস্তি তত্ত্ব, এই তত্ত্বে কিন্তু মৃত্যুও কিন্তু দেওয়া হয়। আসলে মৃত্যু একটা নিদর্শন করে দেওয়া হয় যে দেখো এইরকম কাজ করেছো তো তাহলে কিন্তু তোমাকে এইরকমই একটা শাস্তি দেওয়া হবে। তো এই যে একটা মৃত্যুকে একটা 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 মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। ঠিক আছে? এটা হচ্ছে প্রতিরোধাত্মক মতবাদ। ওকে, নেক্সট হচ্ছে প্রতিশোধাত্মক, যাকে বলা হচ্ছে রেট্রিবিউটিভ থিওরি। প্রতিশোধ নেওয়া হচ্ছে। আমি মানে আমার আমার ছোটবেলাতে সেই টাইমে আমার 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 ছোটবেলাতে সেই টাইমে আমি সেই শক্তিমান হতো, আমি জানি তোমরা সকলেই দেখেছো হয়তো। শক্তিমান হয়ে যাওয়ার পরে আবার একটা ইয়ে হতো, সিনেমাও হতো, আবার ওই চ্যানেল, ন্যাশনাল চ্যানেলে একটা সিনেমা হতো। সেই টাইমে কিন্তু কেবল টেবিল অত বেশি ছিল না।
আমাদের বাড়িতেও ছিল না। তো যাই হোক, তো ওই ওই চ্যানেলে আমি দেখতাম যে একটা একটা সিনেমা হয়েছিল, নাম ছিল, সিনেমার নাম ছিল ধরম বীর বা এরকম টাইপের কিছু একটা সিনেমা ছিল, যেখানে আমি এরা খুব মনে নেই, কারণ ওটা অনেক ছোটবেলায় তো হয়েছিল ওই 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 জিনিসগুলো। তো ওখানে এরকম ছিল, মা কে বদলে মা, এরকম একটা ব্যাপার হয়তো মানে কোনো একটা নায়কের হাতে বা এরকম কিছুতে একজন মা মারা গেছেন, সে অন্য আর একটা নায়কের বাড়ি থেকে মাকে তুলে নিয়ে চলে এসেছে, মানে এইরকম একটা মাকে বদলে মা মা চাই। তবে দেখো এবার ব্যাপারটা বোঝো, এক্ষেত্রে অপরাধীর দুষ্কর্মের বোঝা তারই মাথায় চাপিয়ে তাকে এটা বোঝানো হচ্ছে যে তার কৃতকর্মের জন্য অপরের ক্ষতি হয়েছে এমনটা নয়, বরং তার নিজেরও ক্ষতি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে অপরাধীকে প্রত্যাঘাত করা হচ্ছে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এইরূপ নীতি কিন্তু এখানে স্বীকার করা হচ্ছে। আর এই শাস্তির ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে স্বীকার করা হয় না, আমি এটা লিখেছি, সরি, সরি বাবা, ভুল, আমি এটা নিজে ভুল, এটা ভুল করেছি, এখানে আমার কোথাও একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা তোমরা ধরো না প্লিজ। এখানে কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু স্বীকার করা হয়। হুম, মানে বেশ কিছু ক্ষেত্র বিশেষে এই দুটো, একটা হচ্ছে তোমার প্রতিরোধাত্মক মতবাদ, আর হচ্ছে প্রতিশোধ, এই যে ব্যাপারটা, এখানে কিন্তু এটাতে ক্ষেত্র বিশেষে কিন্তু মৃত্যুকে স্বীকার করা হয়। আর হচ্ছে এখানে মৃত্যুকেই কিন্তু স্বীকার করা হচ্ছে, মানে ডিরেক্টলি এখানে মৃত্যুকে স্বীকার করা হচ্ছে, আর এখানে কিন্তু ক্ষেত্র বিশেষে মানে অবস্থা বুঝে কিন্তু এখানে কিন্তু মৃত্যুকে স্বীকার করা হয়, মানে দুটো মতবাদে কিন্তু মৃত্যুকে স্বীকার করা হয়। ওকে, আর যদি পরীক্ষায় এমন থাকে, মানে প্রশ্ন যদি এমন থাকে যে ডিরেক্টলি মৃত্যুকে কোথায় স্বীকার করা হয় বা মৃত্যুকে নিদর্শন হিসাবে কোথায় দেখানো হচ্ছে, তাহলে কিন্তু তা প্রতিরোধাত্মক মতবাদ। এইখানে কিন্তু মৃত্যুকে কোনো নিদর্শন হিসেবে স্বীকার করা হয় না, কিন্তু তা হলেও ক্ষেত্র বিশেষে স্বীকার করা হয়। এখানে বরং আমার এরকম লাইনটা লেখা উচিত হতো যে এই মতবাদে ক্ষেত্র বিশেষে মৃত্যুদণ্ডকে স্বীকার করা হয়। এই লাইনটা বরং একটুখানি ভুল হয়ে গেছে। তো এটা বরং কেটে দিয়ে এরকমটা লেখা উচিত ছিল। তোমরা যারা খাতাতে লিখবে তারা অবশ্যই লিখো যে এই মতবাদে ক্ষেত্র বিশেষে মৃত্যুদণ্ডকে স্বীকার করা হয়, মানে স্বীকার করা হয়, হয় নাটা, এটা নাটা কিন্তু একেবারে হবে না, বুঝলে তো? এটা আমারই মিস্টেক, এর জন্য আমি সরি চাইছি, ক্ষমা চাইছি। নেক্সট, সংশোধনাত্মক মতবাদ বা রিফর্মেটিভ থিওরি। এই সংশোধন ব্যাপারটা কি বলতো, মানে মানে মানুষের চরিত্র সংশোধন করা হচ্ছে এখানে। ওই একটা নতুন একটা টার্ম আছে, ক্রিমিনাল সাইকোলজি, হ্যাঁ আমি ভুল বলছি না, ক্রিমিনাল সাইকোলজি বলে নতুন একটা পার্ট একটা এসেছে। সেখানে কি হয় যে ক্রিমিনাল যারা রয়েছে তাদের মাথাতে কি চলছে সেই বিষয়টাকে নিয়ে একটা সাইকোলজি, একটা পড়ার বিষয় এসে দাঁড়িয়েছে, যে তার মাথাতে কি কি চলছে, সেই টাইমে তার মাথায় কি চলেছিল, তার সাইকোলজিটাকে জানার চেষ্টা করা হচ্ছে। এরকম বহু লোকজন আছে যারা এই বিষয়ের উপর গবেষণাও করছে, বিভিন্ন যারা ওই কি বলে জেল বা সেলগুলোতে তারা যাচ্ছেন, গিয়ে সেইখানে তারা বিষয়গুলোকে আদ্যোপান্ত কিন্তু তারা বিচার করছেন। তাহলে এই যে বিষয়টা, এটা হলো সংশোধনাত্মক মতবাদ বা রিফর্মেটিভ থিওরি, যেখানে এটা এটা বর্তমানে খুব প্রচলিত হয়েছে। দেখো, এটা বলা হচ্ছে যে অপরাধীকে সঠিক শিক্ষা দিয়ে তার চরিত্র সংশোধনের ব্যবস্থা করা হয়, যাতে সে অপরাধমূলক কর্ম থেকে বিরত থাকে। আচ্ছা, এই মতবাদে কোনো গুরুদণ্ড বা প্রাণদণ্ডকে স্বীকার করা হয় না, মানে খুব যে কঠিন একটা কোনো সিদ্ধান্ত একদমই নেওয়া হয় না, বরং এইখানে আরো কি বলা যেতে পারে, মানবতাবাদ বা এই ধরনের অনেক মানে বেশ বড় বড় টার্ম ওলা বিষয়গুলো এখানে আসে, যে তার বেঁচে থাকার অধিকার আছে, সে হয়তো কোনো একটা কারণে ইয়ে করে ফেলেছিল, তো তাকে বরং একটা সংশোধন করার একটা সুযোগ দেওয়া হোক, হয়তো সে ভালো পথে ফিরে আসতে পারে। এই ধরনের নানান বিষয়গুলো কিন্তু রয়েছে। এবার মানে যখন অনার্সের লেভেলে আমাদের যখন একটা প্রশ্ন আসতো যে এই তিনটি মতবাদ রয়েছে, এই তিনটি মতবাদের মধ্যে কোনটি সব থেকে বেশি গ্রহণযোগ্য তা একটু বলো তো দেখি, বা সেটা একটু লেখো তো দেখি। সবাই কিন্তু সেখানে লিখতো যেহেতু প্রতিশোধটাই হচ্ছে সব থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং এটি সঠিক বলে মনে হচ্ছে, মানে চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত, এই নীতিটি কিন্তু সবার ভালো। কিন্তু বর্তমান দিনে, এখন, নাও, অ্যাট প্রেজেন্ট, এই সময়ে দাঁড়িয়ে তুমি কখনোই বলবে না যে চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত এটাই কিন্তু একমাত্র সঠিক বিষয়, এটা নয়। তখনকার সময় ছিল, এখনকার সময় নয়। এখন হচ্ছে সংশোধনাত্মক মতবাদটাই কিন্তু সঠিক মতবাদ। এই মতবাদে কিন্তু অপরাধী সঠিক তার চরিত্র সংশোধন করার ব্যবস্থা করা হয়। এই মতবাদটাই কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য, মানে সকলেই কিন্তু এই মতবাদকেই গ্রহণযোগ্য করা মানে গ্রহণ করছে।
যদি সেটা না হতো তাহলে কিন্তু সবাই একজন আর একজনকে খুন করেছে মনে সেও তাকে খুন করে দিত বা তাহলে তার পরিবারকে হত্যা করতো, কিন্তু এমনটা তো হয় না। তাহলে এইটাই একমাত্র গ্রহণযোগ্য মতবাদ। যদি পরীক্ষায় আসে যে সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ কোনটি, তাহলে কিন্তু সেটাই হবে সংশোধনাত্মক বা রিফর্মেটিভ থিওরি। এই বিষয়ক প্রশ্ন কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। তোমাদের আরও একবার বলে রাখছি, টেলিগ্রাম ইনস্টল করবে এবং তারপরে সার্চ বারে গিয়ে ইয়োর ফিলসফি বলে লিখবে, লেখার পরে দেখবে চ্যানেলটা পেয়ে যাবে, তাতে গিয়ে জয়েন করে নেবে। অথবা যে ইউটিউবে যেটা দেওয়া হচ্ছে ভিডিও, তার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক রয়েছে। তা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, কিংবা ধরো তোমার টেলিগ্রামই হোক না কেন, প্রত্যেকটারই লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা জয়েন করে যেতে পারবে। আশা রাখি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। আর এতটুকু দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা এতটুকু দেখেছো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার ফর মোর আপকামিং ভিডিওস। প্রেজেন্টার তো আমি ছিলামই এবং আমি থাকবো, আশা রাখছি ততদিন অবধি বেঁচে আছি। আচ্ছা, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।